আগামী 26শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর 3 দিন ব্যাপী সারা ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যেও পালিত হবে সেই কর্মসূচিগুলি। সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কথা জানালেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তি দেবনাথ। ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে 26 ডিসেম্বর গোটা দেশের সাথে রাজ্যেও আম্বেদকর সম্মাননা যাত্রা সংঘটিত হবে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা এবং অপসারণের দাবি জানিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপিও প্রদান করা হবে জাতীয় কংগ্রেসের তরফে। সোমবার রাজ্য প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক কথা জানালেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তি দেবনাথ। তিনি আরো বলেন, 26 ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের 100 বছর পূর্তি। ভারতের জাতীয় জনক মহাত্মা গান্ধীকে সম্মান জানাতে গোটা দেশের সাথে রাজ্য ও অনুষ্ঠান পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানটি হবে কর্ণাটকের বেলগাঁওতে। এছাড়াও 28 ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। জাতীয় কংগ্রেসের 140তম প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে গোটা দেশের সাথে রাজ্যেও, জানালেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সহসভাপতি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীও। এর মধ্যে 4 থেকে 5 হাজার হবে স্থায়ী চাকরি। এও আবার ওই সেখানে একটা ভালো অংশ হচ্ছে বহির রাজ্যের যুবক যুবতী আমাদের রাজ্যের বেকারদের বঞ্চিত করে। আর বাকি সব চাকরি হয় চুক্তি ভিত্তিতে, কম টাকার বিনিময় চুক্তি ভিত্তিতে, নতুবা আউটসোর্সিং এর মাধ্যমে যে চাকরিগুলির কোন নিশ্চয়তা নেই, এজেন্সির মাধ্যমে কম পয়সায় চাকরি দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে বলা হচ্ছে আরেকটা পুরো বেকারদের অবস্থা তো চরম জায়গা। আমাদের রাজ্যের ছেলে মেয়েরা আজকে গোটা উত্তর পূর্বাঞ্চলের থেকে কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে। ছেলে মেয়েরা রাজ্যে দেশের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে যে কোনো কাজ পাওয়ার জন্য, প্রধানত পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যাচ্ছে। এই তথ্যগুলি দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। শুধু আমাদের রাজ্যে 92,000 শ্রম দপ্তরের হিসাব, 92,000-এরও বেশি কেন্দ্রীয় শ্রম দপ্তর হিসাব দিয়েছে ওই 2023 সালের গোড়ায়, যে ছেলে মেয়ে সেখানে পরিযায়ী শ্রমিক সহ যে কোনো কাজ করার জন্য দেশের অন্যান্য রাজ্যের সাথে বহির দেশেও পাড়ি দিচ্ছে। এ কোনো সম্মানজনক কাজ নয়। যারা ওই মেধা যুক্ত যে সমস্ত ছেলে মেয়েরা দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে সে সম্মানজনক কাজ করছে, তাদের হিসাব না। এতে মেয়েদের সংখ্যা হচ্ছে 17,500-এর বেশি। এটা হচ্ছে আমাদের উন্নয়নের আরেকটা ঠিক। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রয়োজনীয় মেডিকেল অফিসার নেই, প্রধান হাসপাতাল জীবিতে, চিকিৎসা ব্যবস্থা বলতে আজকাল কিছু নেই। মুমূর্ষু রোগী, সেখানে চিকিৎসার কোনো সুবন্দোবস্ত নেই। অন্যান্য ছোট বড় মাঝারি হাসপাতালগুলির কথা তো বলে লাভই নেই। আমাদের শুধু মেডিকেল অফিসার নয়, হোমিওপ্যাথি ডাক্তার থেকে শুরু করে আয়ুর্বেদিক ডাক্তার সবটাই কমে যাচ্ছে, কিন্তু নতুন কোনো নিয়োগ নেই। আমাদের স্বাস্থ্য কর্মী নেই, সেখানে ট্রলিতে রুগীকে আনা নেওয়া করতে গেলে, হুইল চেয়ার ব্যবহার করতে গেলে বাড়ি থেকে লোক নিয়ে যেতে হয়, নতুবা টাকা দিতে হয়। এই ব্যবস্থা হয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। IGM হাসপাতালের সরকারি খরচে তৈরি হওয়া পরিকাঠামোকে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। গুজ্জমনগরে একটা জমি তুলে দেওয়া হচ্ছে, তা নিয়েও ওই কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, কোনো সদুত্তর নেই। জমি তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে সেখানে একটা বেসরকারি সংস্থার হাতে হাসপাতাল গড়ে তোলার জন্য, অথচ সরকারের বহু প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়ে গিয়েছিলেন এইমস তৈরি করা হবে এই জলের দেওয়ার জন্য। এখানে বলা হচ্ছে, অমিত শাহজি বলেছেন কৃষিতে আমাদের নাকি 30% যে কৃষকদের আয় 30% বেড়ে যাবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে অগ্রগতির যে নানা তথ্য দিয়ে আসছে, আর প্রকৃত রাজ্যের অবস্থাটা আর
বেশি সময় না নিয়ে সংক্ষেপে বলছি। কৃষি উৎপাদন ধান, গম, সেটা প্রতি বছর বলা যায় পাল্লা দিয়ে কমে আসছে। সেখানে কৃষিক্ষেত্রে 17-18 সালে ধানের উৎপাদন ছিল 8,12,090 মেট্রিক টন সরকারি হিসাব। সেখানে 23-24 সালে এসে দাঁড়ায় তা 7,92,406 মেট্রিক টন। 17-18 সালে গমের উৎপাদন ছিল 336 মেট্রিক টন। 23-24 সালে তা কমে দাঁড়ায় 203 মেট্রিক টন। আমাদের রাজ্যে শিল্পের বিকাশ হচ্ছে, সারা দেশেই তো শিল্পের অবস্থা ভয়ঙ্কর, আর্থিক অবস্থা তো ভেঙে পড়েছে। আমার কথা নয়, রিজার্ভ ব্যাংকের যে তথ্য সেই তথ্য, এবং নরেন্দ্র মোদীজির যিনি প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সেই অনন্ত নাগেশ্বরম, উনি যে রিপোর্ট দিয়েছে, উনার যে লেখা বেরিয়েছে 7 তারিখ ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া 7ই ডিসেম্বর, সেই লেখায় আমাদের আর্থিক যে ভয়ঙ্কর অবস্থা সেইগুলি স্বীকার করে দিয়েছেন। আমি কিন্তু বলতে চাই না, আমাদের রাজ্যে শ্রমিক সরকারি হিসাব মতো শ্রমিকের সংখ্যা 22-23 সালে ছিল 61,160 জন, বর্তমানে তা কমিয়ে দাঁড়িয়েছে 60,014 জন। ফলে এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলি নিয়ে কোন আলোকপাত করা হয়েছে বলে জানা নেই। সরকার সুশাসনের কথা বলে, কাজের সরকার বলে, উন্নয়নের ধারা বলছে। আমার কাছে তথ্য আছে, যদি আজকে আর সময় নেব না, যদি আমরা এগুলি পরবর্তী সময় বলবো। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে তারা তো বিপ্লব দত্ত প্রতিবার দিল্লি যেত আর বলতো 1000, 10,000, 12,000, হাজার কোটি টাকা নিয়ে আসছে। প্রকৃত চিত্রটা কি? গত এই তাদের সময়কালে কত টাকা বরাদ্দ হয়েছে, এর মধ্যে দেখা যাচ্ছে প্রায় 50% বেশি টাকা তো কমে আসছে, ধারাবাহিকভাবে কমে আসছে। 50% বেশি টাকা রাজ্য সরকার নির্ধারিত প্রকল্পগুলিতে এখনো খরচ করতে পারেনি, সেগুলি ব্যাংকে মজুদ আছে। সেই টাকায় কি হচ্ছে কেউ জানে না, যেমন জানে না ডোনারের টাকায় কি হচ্ছে। আমরা দেখেছি এই রাজ্যে পর্যটনের বিকাশের নামে নানা কি কর্মকাণ্ড করা হয়েছে, পর্যটনের কতটা বিকাশ হয়েছে। সর্বশেষ একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে সেখানে কিছুদিন আগে একজন ভারত শ্রেষ্ঠ শিল্পীকে এনে কোটি কোটি টাকা খরচ করে যে পর্যটনের যে ক্ষেত্র নাকি বেড়ে যাবে, সেই কথা করে প্রচার সংগঠিত করা হয়েছে। কার্যত কি হয়েছে? সেই প্রচার ভারতবর্ষের পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে এই শিল্পীর যে ভূমিকা নেওয়ার কথা ছিল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।